আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব যে একজন হাসপাতালে কর্মরত কর্মকর্তা বা কর্মচারীর আয়কর রিটার্ন কিভাবে সাবমিট করা যায়। আমাদের বাংলাদেশে অনেক প্রাইভেট হাসপাতাল আছে, তো সেখানে লাখ লাখ জনবল কর্মরত আছেন। আমরা এখানে কিন্তু সরকারি হাসপাতালে যারা চাকরি করছেন তাদেরটা দেখাচ্ছি না, শুধু প্রাইভেট হাসপাতালে যারা আছেন তাদেরটা দেখাচ্ছি। তো আমরা নির্ধারিত ব্যক্তির যে টিন নাম্বার এবং পাসওয়ার্ড ওটা দিয়ে আমরা লগ ইন করবো। আর যদি রিটার্নের পাসওয়ার্ড না থাকে তাহলে পাসওয়ার্ড সেট করে নেব। তো লগ ইন করার পর এরকম একটা হোম পেজ আসবে। আসার পর রেগুলার রিটার্ন এটাতে আমরা ক্লিক করব। তো হাসপাতালে যারা আছেন চাকরি করেন অবশ্যই হেডস অফ ইনকাম, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা সিলেক্ট করব। একটা বিষয় মাথায় রাখতে হবে, চাকরি থাকাকালীন একজন মানুষের হেডস অফ ইনকাম আরও থাকতে পারে, এগ্রিকালচার থেকে থাকতে পারে, তারপর ছোট বিজনেস থাকতে পারে ওনার। প্রাইভেট চাকরির ক্ষেত্রে এগুলা বিধিনিষেধ নাই। ক্যাপিটাল গেইনস থাকতে পারে, উনি ওনার কোনো সম্পদ বিক্রি করে থাকতে পারেন। ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, এফডিআর, ডিপিএস, সঞ্চয়পত্র, শেয়ার, বন্ড ইত্যাদি থেকে তার ইনকাম থাকতে পারে। ইনকাম ফ্রম আদার সোর্সেস, এই যে উপরে উল্লিখিত এগুলো ছাড়া অন্য কোনো সোর্স থেকে ইনকাম থাকতে পারে, যেমন সম্মানী ভাতা, কোনো ফি, কোনো কারিগরি ফি, ক্যাশ সাবসিডি, লাইসেন্স, লটারি উইনিং, যদি উনি কোনো লটারি পেয়ে থাকেন, মোটামুটি এগুলোই। হ্যাঁ, উপরের যে 6টা হেডস অফ ইনকাম আছে এগুলোর বাইরে যদি কারো কোনো ইনকাম থাকে তাহলে ইনকাম ফ্রম আদার সোর্সেস। আচ্ছা, আমরা এখানে দেখাবো শুধু ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, বাকিগুলো আমরা রিমুভ করে দিচ্ছি। যখনই আমরা একজন ব্যক্তির আয়কর রিটার্ন সাবমিট করব, খুব সতর্কতার সাথে সাবমিট করব যেন কোনো কিছু ভুল না হয়। ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম, এনি ইনকাম হুইচ ইজ ফুলি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স। এমন কোনো আয় আছে কি যার শতভাগ করমুক্ত? থাকলে ইয়েস, না থাকলে নো। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আমরা সামনে চলে যাব। লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, উনি যেখানে চাকরি করেন সেই লোকেশনটা কি? সিটি কর্পোরেশনের বাইরে হলে এনি আদার এরিয়া। আমরা মনে করি যে উনি ঢাকা নর্থ সিটি কর্পোরেশনে চাকরি করেন। গ্রস ওয়েলথ 50 লাখ টাকার নিচে, মোটরসাইকেল নাই, এখানে যা যা আছে কোনো কিছুই নাই। ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, ইয়েস। সেভেন কন্টিনিউ দিয়ে আমরা সামনে চলে যাই। আচ্ছা, এই ব্যাপারটা আমরা আবার বলি, যে ট্যাক্স, যদি কেউ এমন কোনো বিনিয়োগ করে থাকেন যার জন্য উনি ট্যাক্স আসা সত্ত্বেও কিছু ট্যাক্স ছাড় পান, সেখানে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, ইয়েস সিলেক্ট করবেন, না থাকলে না। কন্টিনিউ দিয়ে আমরা সামনে চলে যাব। আমরা আগেই বলেছি যে প্রাইভেট হাসপাতাল, তাহলে প্রাইভেট আর আদার দেন গভর্নমেন্ট পে স্কেল, নেম অফ দ্য এমপ্লয়ার, আমরা এটা রেডিক্যাল হসপিটাল লিমিটেড, এটা হাইপোথেটিক্যালি আমরা একটা হসপিটালের নাম সিলেক্ট করলাম। ডেজিগনেশন মনে করি যে সিনিয়র স্টাফ নার্স। এখন হাসপাতালের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে অধিকাংশ হাসপাতালেই আপনার বেসিক, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাওয়েন্স, কনভেন্স অ্যালাওয়েন্স, ফেস্টিভ্যাল বোনাস এগুলো আলাদা করা থাকে না। তো ধরুন উনি সব কিছু মিলিয়ে 30,000, 40,000, 50,000, 60,000 টাকা পায়। যদি এরকম হয় তাহলে এই টোটাল যে স্যালারিটা ওটাকে 12 দিয়ে গুণ করে এই যে বেসিক স্যালারি যে এখানে বসিয়ে দিলেই হবে। আর যদি না, হাউস রেন্ট আলাদা পান, মেডিকেল অ্যালাওয়েন্স 2,000 টাকা করে বা 1500 টাকা করে পান প্রত্যেক মাসে, তাহলে 1500 করে হলে আলাদা 18,000 টাকা। কনভেন্স পেলে আলাদা। যদি ওনার বেসিক বেসিক যদি 30,000 টাকা হয়, আচ্ছা আমরা ধরলাম যে ওনার বেসিক 20,000,
তো উৎসব বোনাস যদি উনি 100% পান তাহলে 2টা উৎসব বোনাসে 40,000। এরকম যদি ভাতাগুলো আলাদা আলাদা করা থাকে তাহলে আমরা এই যে অ্যাড মোর এটাতে ক্লিক করলে এই যে বকেয়া বেতন, বাচ্চাদের শিক্ষা ভাতা, তারপরে যে বিনোদন ভাতা, হসপিটাল কর্তৃপক্ষ যদি প্রভিডেন্ট ফান্ডে কোনো টাকা দিয়ে থাকেন ওই কর্মরত কর্মচারী বা কর্মকর্তার পক্ষ থেকে, এটা এই যে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ, গ্র্যাচুইটি, ইন্টারেস্ট অ্যাক্রুড অন আরপিএফ, পিএফ থেকে যে ইন্টারেস্ট পান ওটা বছরে কত পেয়েছেন, লিভ অ্যালাওয়েন্স, আদার বোনাস, ওভারটাইম অ্যালাওয়েন্স, যদি কেউ ওভারটাইম করে থাকেন ওটার ভাতা, টিএডিএ, আদার ইফ এনি যদি অন্য কোনো ভাতা থাকে, এমপ্লয়ি শেয়ার স্কিম, ট্রান্সফার অফ শেয়ার রাইট, যদি ওই প্রতিষ্ঠানে এমপ্লয়ির কোনো শেয়ার থাকে। তো আমরা এখানে মনে করলাম যে উনি প্রত্যেক মাসে 40,000 টাকা করে পাচ্ছেন, তাহলে 4,80,000 টাকা। আমরা এখানে একবারেই দেখাই দিচ্ছি, আলাদা আলাদা না দেখিয়ে। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আমরা সামনে চলে যাই। এই যে আমরা ইনকামের এখানে এমপ্লয়মেন্ট সামারিতে এসে দেখি উনি সব মিলিয়ে পেয়েছেন 5,20,000, ট্যাক্স এক্সেমটেড ইনকাম 1,73,333, ট্যাক্সেবল ইনকাম 3,46,647, 3,50,000। আমরা মনে করি যে উনি একজন পুরুষ। 3,50,000 টাকার নিচে যদি ওনার ট্যাক্সেবল ইনকাম হয় তাহলে ট্যাক্স আসবে না, জিরো ট্যাক্স। কন্টিনিউ দিয়ে আমরা সামনে চলে যাই। রিবেট অংশে এসে মনে করলাম যে ওনার একটা রিবেট আছে, ডিপিএস আছে, মনে করি ব্যাংক এশিয়াতে একটা অ্যাকাউন্ট নাম্বার আমরা আনুমানিক দিয়ে দিলাম। ধরি উনি প্রত্যেক মাসে 3,000 টাকা করে জমান। আচ্ছা 3,000 না, আমরা 1,000 টাকা করে ধরি, তাহলে এক বছরে 12,000 টাকা জমে। যেহেতু প্রাইভেট কোম্পানি, প্রাইভেট ব্যাংক, এখানে আরপিএফ ধরলাম, প্রভিডেন্ট ফান্ড আছে। আচ্ছা আমরা প্রভিডেন্ট ফান্ড দেখাই, দেখানোর আগে আমাদেরকে একটা কাজ করতে হবে। যেহেতু আমরা প্রভিডেন্ট ফান্ড দেখাচ্ছি তাহলে যে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ এটা দেখাতে হবে। মনে করি যে প্রত্যেক মাসে 500 টাকা করে হসপিটাল কর্তৃপক্ষ ওনার প্রভিডেন্ট ফান্ডে দিচ্ছেন। এমপ্লয়ারের নেম, এমপ্লয়ি নেম, এখানে সরি এমপ্লয়ার নেম, আমরা হসপিটালের নাম দিয়েছিলাম প্রতি মাসে 500 টাকা করে হলে বছরে 6,000 টাকা। এমপ্লয়ার কন্ট্রিবিউশন সেম অ্যামাউন্ট 6,000 টাকা। আমরা মনে করি যে ওনার রিবেটেবল ইনভেস্টমেন্ট আর নাই, আমরা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে সামনে চলে যাচ্ছি। এক্সপেন্ডিচার অংশে এসে মনে করলাম যে ওনার প্রত্যেক মাসে 10,000 টাকা করে খরচ, খাওয়া, কাপড় চোপড় এবং অন্যান্য জিনিসপত্র। আর অ্যাকোমোডেশন এক্সপেন্স, থাকার ভাড়া ধরলাম এখানে আসলে একটা মোটামুটি বাসায় থাকলে ঢাকার শহরে, যেহেতু আমরা ঢাকা দিয়েছি 15-20,000 টাকা, তারপর আমরা কমাই দিই 10,000 টাকা, 1,20,000 টাকা। আচ্ছা এটা আমরা আর একটু বাড়াই দিই। অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশনে ধরলাম 6,000 টাকা যায়। আমরা মনে করি উনি ওই হসপিটালের কাছাকাছি থাকছেন। ইলেকট্রিসিটি বিল যেহেতু ঢাকায় একটু বেশি আসে, গ্যাস অ্যান্ড ওয়াটার ধরলাম, লাইন গ্যাস আছে, তারপরে 15,000 ধরলাম। ফোন, ইন্টারনেট 12, হোম সাপোর্ট ধরলাম যে কাজের লোক নাই। ফেস্টিভ্যাল অ্যান্ড আদার ধরলাম 80,000 টাকা খরচ। দেশের ভিতরে ঘুরেছেন 5,000 টাকা, দান করেছেন ধরলাম 6,000 টাকা। মোটামুটি এই অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিজ অংশে এসে যদি উনি আগের বছর অনলাইনে আয়কর রিটার্ন দিয়ে থাকেন তাহলে ইম্পোর্ট অ্যান্ড অটোফিল এটাতে ক্লিক করলে সব অটোমেটিক চলে আসবে।
আমরা মনে করি যে ওনার নন এগ্রিকালচারাল প্রপার্টি যেটা, মনে করি ওনার বাবা জীবিত আছেন, তাই কোনো সম্পদ ওনার নামে নাই। নন এগ্রিকালচারাল প্রপার্টি বা এগ্রিকালচারাল প্রপার্টি কোনোটাই ধরলাম ওনার নামে নাই। স্বর্ণ মনে করি যে 1 ভরি, আচ্ছা 2 ভরি আছে। তো গত অর্থ বছরে ছিল 80,000 টাকা করে দাম, 1,60,000। ফার্নিচার, ইকুইপমেন্ট, ইলেকট্রনিক আইটেম ধরলাম 10টা আছে, 50,000 টাকা। এখানে ধরলাম 20টা আছে, ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক আইটেম 40,000 টাকা। আচ্ছা, ফিনান্সিয়াল অ্যাসেট যেটা আমরা দেখিয়েছিলাম যে ওনার একটা ডিপিএস আছে, ব্যাংক এশিয়া। আমরা আনুমানিক একটা নাম্বার দিয়ে দিলাম। মনে করি যে উনি এটা 1 বছর ধরেই করেছেন, তো 1 বছরে 12,000 টাকা জমেছে, এটা দিয়ে দিলাম। প্রভিডেন্ট ফান্ড আছে, আমরা দেখিয়েছি। নেম অফ দ্য এমপ্লয়ার, প্রতিষ্ঠানের নাম। আরপিএফ, পার্টিকুলার্স অফ দ্য ফান্ড, আরপিএফ রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, অ্যাকাউন্ট নাম্বার, ব্যালেন্স অ্যামাউন্ট। আমরা মনে করি যে উনি ওই হসপিটালে 5 বছর ধরে চাকরি করছেন, তো প্রত্যেক মাসে যদি 500 করে হয়, উভয় পক্ষের কাছ থেকে বছরে 12,000, 5 বছরে 60,000 টাকা ওখানে জমা হয়। 5 12 60,000 টাকা। তো এখানে যে লায়াবিলিটিজ অংশ হচ্ছে কারো কোনো লোন থাকলে এটা উল্লেখ করা লাগে। আমরা মনে করি যে ওনার কোনো লোন নাই, তাহলে 3,22,000 টাকার ওনার অ্যাসেট আছে, গ্রস ওয়েলথ। আমরা এক্ষেত্রেও যদি কেউ অনলাইনে প্রথমবার আয়কর রিটার্ন সাবমিট করেন, আগের বছরে যদি যে প্রিভিয়াস ইনকাম ইয়ারে যে নেট ওয়েলথ এটা যদি জানা না থাকে, তাহলে এখানে গ্রস ওয়েলথ যেটা আসবে এটা বসিয়ে দিবেন। আর যদি আগের বছর উনি হাতে বা অনলাইনেও আয়কর রিটার্ন দিয়ে থাকেন, সেখানে যদি ওনার প্রিভিয়াস ইনকাম ইয়ারের নেট ওয়েলথ ক্যালকুলেটেড থাকে, তাহলে ওটা বসাবেন। আমরা 3,22,000 টাকা বসিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটু প্রবলেম হচ্ছে আমাদের। আমরা একটু সেভ এন্ড কন্টিনিউ দিয়ে সামনে গিয়ে দেখি। আবার ফেরত আসলাম, দেখি কি হয়েছে। হ্যাঁ, ঠিক হয়ে গেছে, যে বড় ধরনের ডিফারেন্স ছিল। এখন সোর্স অফ ফান্ড হচ্ছে ওনার 5,20,500, টোটাল ফান্ড আউটফ্লো খরচ দেখিয়েছি 4,09,000 টাকা। তো এই যে 1,11,500 এটা মনে করি আমরা উদ্বৃত্ত টাকাটা উনি ব্যাংকে রাখবেন বা ক্যাশ ইন হ্যান্ড। আমরা আপাতত ক্যাশ ইন হ্যান্ড দেখিয়ে দিচ্ছি, পরে উনি এই টাকাটা চাইলে ব্যাংকে রেখে দিতে পারেন বা খরচ করতে পারেন। 1,11,500 টাকা। এটা আমরা, এই যে আমাদের ডিফারেন্স জিরো হয়ে গিয়েছে, ডিফারেন্স জিরো না হওয়া পর্যন্ত আমরা আয়কর রিটার্নের ফাইল সাবমিট করব না। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে সামনে চলে যাব। একটা ফাইল সাবমিট করার আগে আমরা কমপক্ষে 1 থেকে 2 বার চেক করে নিব সবকিছু ঠিক আছে কিনা। কোনো ভুল তথ্য দিলে পরে আবার কারেকশন করাটা একটা ঝামেলার ব্যাপার। সবকিছু আমরা দেখে নিব। ট্যাক্স এন্ড পেমেন্টে এসে প্রসিড টু অনলাইন রিটার্ন, এই যে উনি ওনার ইনভেস্টমেন্টের কারণে 3600 টাকা ট্যাক্স রিবেট পেয়েছেন, ওনার কোনো ট্যাক্স আসেনি নর্মালি। আর এই যে ট্যাক্স রিবেট পেয়েছেন, এটা এখানে ওনার রিফান্ডেবল হওয়ার কথা, কিন্তু এটা এনবিআর এর ওয়েবসাইটের প্রবলেমের অ্যালগরিদম জনিত সমস্যার কারণে এটা দেখাচ্ছে না। তো একটা কথা মনে রাখবেন, রিফান্ডেবল হলেও আপনারা কেউ এই রিফান্ডেবল অ্যামাউন্ট ক্লেম করবেন না। প্রসিড টু অনলাইন রিটার্ন এটাতে ক্লিক করলে রিটার্ন ভিউ পেজে আমাদেরকে নিয়ে আসবে, ইংলিশ অ্যান্ড বাংলা ভার্সন। এই যে পেজ, রিটার্ন পেজ, এটা সব কিছু ক্লিয়ারলি চলে আসে। সোর্স অফ ফান্ড কত হয়েছে, ট্যাক্সেবল হচ্ছে 3,47,000, ট্যাক্স এক্সেমটেড 1,73,500। ওনার ডিপিএস আছে 12,000 টাকা জমেছে, রেডিকেল হসপিটালে উনি চাকরি করেন, প্রভিডেন্ট ফান্ডে 60,000 টাকা জমেছে এই পর্যন্ত। সাবমিট রিটার্নে ক্লিক করলে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন,
নোতে ক্লিক করলে সাবমিট হবে না, ইয়েসে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। সাবমিট করার পর আপনার যে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট যেটা, এটা ডাউনলোড করে নেবেন। ওটা শুধু একটি ভার্সন ইংলিশে আছে, অ্যাকনলেজমেন্ট রিসিট বাংলা এবং ইংলিশে আছে। আর রিটার্ন যেটা 11-12 পৃষ্ঠার, এটা বাংলা এবং ইংলিশ উভয় ভার্সনে আছে। তো সবাই ভালো থাকবেন। যদি আমাদের ভিডিও আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ।